পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ ২০১৩ সালের তুলনায় সর্বোচ্চ বেড়েছে ৫,২৫৭ টাকা, সর্বনিম্ন ২,৭০০। 5% ইনক্রিমেন্ট সবার ধরা হয়েছে এবং বাড়ি ভাড়া 50%। আলোচনা করলে কোনো আলোচনা ব্যর্থ হয় আমার কিন্তু জানা নেই। যে অবস্থাতেই হোক আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি, সেটা হয়তো কারো ১০০ ভাগ সম্ভব নয়। অযৌক্তিক আন্দোলনে না জড়ানোর অঙ্গীকার শ্রমিক নেতাদের, ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি মালিক পক্ষের। আমরা সমস্ত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এটাকে শুধু মেনে নেওয়া না, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা জোর দাবি জানাচ্ছি যারা ভাঙচুর, অগ্নিসংযোগ এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। সংলাপ অর্থহীন বলছে বিএনপি, পুনর্নির্বাচনের শর্তে যেতে চায় গণফোরাম। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিপি পর্যন্ত সব সরকারি কৌঁসুলিকে পদত্যাগ করতে বললেন আইনমন্ত্রী, যোগ্য ও ত্যাগীদের নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি। যানজট নিরসনে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে নতুন নৌপথ, প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এবং নিষেধাজ্ঞার পরও মহাসড়কে বন্ধ করা যাচ্ছে না কম গতির যান চলাচল, বাড়ছে দুর্ঘটনা, শ্রমিক নেতারা চাঁদাবাজিকে দায়ী করলেও অস্বীকার পুলিশের। পোশাক শ্রমিকদের 7টি গ্রেডে বেতন বাড়ানোর সুস্পষ্ট প্রস্তাব দিয়েছে মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। গতকাল বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে নতুন প্রস্তাবিত মজুরি কাঠামোর বিস্তারিত তুলে ধরেন শ্রম সচিব আফরোজা খানম। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, দ্রুত সমস্যা সমাধানেই নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কাঠামোতে ২০১৩ সালের তুলনায় সর্বোচ্চ বেতন বেড়েছে ৫,২৫৭ এবং সর্বনিম্ন ২,৭০০ টাকা। বাংলাদেশের অর্থনীতি যে কটি খাতের উপর দৃঢ় হয়েছে তার মধ্যে অন্যতম পোশাক শিল্প খাত। এ খাতের শ্রমিকদের স্বার্থেই গত নভেম্বরে 7টি গ্রেডের বেতন পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে সরকার। কিন্তু চলতি মাসের শুরু থেকেই কয়েকটি গ্রেড নিয়ে আপত্তি তুলে আন্দোলনের নামে শ্রমিকরা। সমস্যা সমাধানে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মালিক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আবারও কমিটি করা হয়। রোববার কমিটির বৈঠকে ২০১৮ সালে ঘোষিত মজুরি কাঠামোর ১ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত আবারও বেতন বাড়ানোর নতুন প্রস্তাব করা হয়। এ প্রস্তাব অনুযায়ী ২০১৩ সালের তুলনায় পোশাক খাতের শ্রমিকদের নতুন করে বেতন বাড়বে সর্বনিম্ন ২,৭০০ থেকে সর্বোচ্চ ৫,২৫৭ টাকা। বেতন বৃদ্ধির এই কাঠামো গত ডিসেম্বর থেকেই কার্যকর হবে, আর ফেব্রুয়ারির বেতনে এটি সমন্বয় করা হবে। গ্রেড 2-তে 13-তে ছিল ১০,৯০০ টাকা, 18-র প্রস্তাব ছিল ১৪,৬৩০ টাকা, এখন হচ্ছে ১৫,৪১৬ টাকা। এবং গ্রেড 1-এ ২০১৩-তে ছিল ১৩,০০০ টাকা, 18-র প্রস্তাব ছিল ১৭,৫১০ টাকা, আর এখন প্রস্তাব হচ্ছে ১৮,২৫৭ টাকা। আন্দোলন থেকে সরে এসে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি শ্রমিক বান্ধব হতে মালিকদেরও আহ্বান করেন তারা। অনেক বড় বড় সমস্যা কিন্তু আমরা আলোচনা টেবিলে সমাধান করেছি, হয়তো 1 দিন লেগেছে, 2 দিন লেগেছে, কিন্তু আমাদের সবার একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যেটা যে কোনো অবস্থাতেই যেন এইরকমভাবে ফ্যাক্টরি ভাঙচুর করা যাবে না। তাই আপনাদের কাছে একবারে পরিষ্কার আহ্বান যে আপনারা সবকিছু করেন, কিন্তু এই ভাঙচুর, এই বেআইনি কাজকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না। এই পথটা যেন আমরা পরিহার করি, যে মালিক ক্ষতিগ্রস্ত হবে, শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা কেমন করে স্লোগানটা দেই, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও, শ্রমিক বাঁচাও। দেশের মোট বার্ষিক রপ্তানি আয়ের ৮৪% আসে পোশাক খাত থেকে। এ শিল্পে কাজ করছে ৪০ লাখেরও বেশি মানুষ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামোকে স্বাগত জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা, আর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শিল্প কারখানায় অযৌক্তিক আন্দোলনকারীদের শাস্তির দাবি জানিয়েছে মালিকপক্ষ।
দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব মোকাবিলায় শিল্প খাতের যে কোনো সমস্যা সমাধানে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। গেল প্রায় এক সপ্তাহ ধরে চলা পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে রোববার বিকেলে নতুন করে মজুরি কাঠামো প্রস্তাব করে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত ত্রিপক্ষীয় কমিটি। সপ্তম গ্রেডের বেতন কাঠামো অপরিবর্তিত রাখা হলেও বাকি 6টি গ্রেডের বেতন বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছেন শ্রমিক নেতারা। এই সমন্বয় সাধন সহ যে মজুরি বোর্ডের যে 7টি গ্রেড যেটা নির্ধারণ হয়েছে, আমরা উপস্থিত সমস্ত শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এই গেজেটকে আমরা অভিনন্দিত করছি, আমরা এর সপক্ষে অবস্থান গ্রহণ করছি। যে কোনো সংকট সমাধানে শ্রমিকদের শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়ে শিল্প খাতে অরাজকতা সৃষ্টিকারীদের শাস্তির দাবি জানিয়েছেন মালিকপক্ষ। যারা নিয়মতান্ত্রিক শ্রমিক আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা জোর দাবি জানাচ্ছি, যারা ভাঙচুর, অগ্নিসংযোগ এসবের সাথে লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। যারা নিরীহ শ্রমিক, যারা কাজ করতে চায়, আমাদের মত পার্থক্য থাকবে, সেটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা সমাধানের পথ খুঁজব, এটিই হওয়া উচিত। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন উত্তরণের পথে কোনো শিল্প খাতই যেন ভাবমূর্তি সংকটে না পড়ে সেদিকে সরকারের নজরদারি বাড়াতে হবে। যখনই এই ধরনের কোনো আন্দোলন হয় এবং তখন নানা পক্ষ নানাভাবে এটা সুযোগ নিতে চায় এবং সেই ঘটনাটা থাকবেই। যারা অন্যায়ভাবে নিতে চায় সুযোগগুলো, তারা তখনই নিতে পারবে যদি সমস্যাটা দীর্ঘায়িত হয়। এটা কিন্তু আমাদেরও যে এই সেক্টরে একটা নেতিবাচক প্রভাব অথবা একটা নেগেটিভ ইমেজও ক্রিয়েট করছে বহির্বিশ্বে। বাংলাদেশের জন্য কিন্তু এই ধরনের নেতিবাচক ইমেজটা কোনোভাবেই কাম্য নয়। চলতি মাসের বেতন সমন্বয় করার পাশাপাশি আগামী মাস থেকেই এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা রয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংলাপে বিএনপি বা ঐক্যফ্রন্টের সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে বলেও জানান তিনি। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, সংসদে যোগ না দিলে রাজনীতিতে বিএনপির আরেকটি ভুল হবে। অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ঐক্যফ্রন্ট সহ দেশের ছোট বড় ৭৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উঠে আসে নানা দাবি ও প্রস্তাবনা। এরপর নির্বাচনে অংশ নেয় সব দল। সংলাপের এই ধারাবাহিকতায় শিগগিরই গণভবনে ওই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী আবারও মতবিনিময় করবেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে রাজনীতি করা ডক্টর কামাল হোসেনের ভুল স্বীকার অব্যাহত থাকলে তা জনগণের জন্য কল্যাণকর হবে। যাদের সাথে সংলাপ হয়েছে তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন, তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন। কামাল হোসেন সাহেব যদি বলেন জামাত বিএনপির সঙ্গে ছিল এটা এবং এ ধরনের নির্বাচন ঐক্যফ্রন্ট করা ভুল হয়েছে, তো সে ভুল স্বীকার করে এই স্বীকারোক্তিটা অব্যাহত থাকলে দেশবাসী খুশি হবে। জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করার ব্যাপারে ডক্টর কামাল হোসেনের ভুল স্বীকারকে সাধুবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর কর্মকর্তার সঙ্গে সমন্বয় বৈঠকে কথা বলেন তিনি। জামাতকে সাথে নিয়ে নির্বাচন করাটা ভুল ছিল, তিনি সেই ভুল উপলব্ধি করতে পেরেছেন এবং এজন্য তাকে ধন্যবাদ জানাই। নির্বাচনের ক্ষেত্রে পদে পদে ভুল করেছেন সেটি তারা স্বীকার করে নিয়েছেন এবং এই ভুল স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব তারা জামাতকে পরিত্যাগ করবেন এবং ডক্টর কামাল হোসেন জামাতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটি আশা করি। এছাড়া বিএনপি সংসদে যোগ না দিলে আরেকটি ভুল করবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। পরিবর্তন হয়ে গেছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে আর কোনো সংলাপে বসতে চায় না বিএনপি। পূর্ব অভিজ্ঞতার উদাহরণ টেনে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, সংলাপে নয় রাজপথের আন্দোলনেই হতে পারে দাবি আদায়।
তবে পুনর্নির্বাচন নিয়ে আলোচনা হলে সংলাপে যেতে রাজি জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরাম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরপর 2 দফায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসে সরকার বিরোধী রাজনৈতিক মঞ্চ জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপের পর নানাবিধ জল্পনা কল্পনা শেষে ঘোষণা দিয়ে নির্বাচনে আসে বিএনপি সহ ঐক্যফ্রন্ট। নির্বাচনে শোচনীয় পরাজয় হয় ঐক্যফ্রন্টের, আর নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। পরাজয়ের পর ভবিষ্যৎ করণীয় নিয়ে যখন ভাবছে জাতীয় ঐক্যফ্রন্ট, তখনই আবারও এলো সংলাপের আহ্বান। তাদেরকে তিনি আবার আমন্ত্রণ করবেন। তবে নির্বাচনের আগে সংলাপে যাদের আগ্রহ ছিল তুঙ্গে, সেই বিএনপি নেতারাই এখন এই উদ্যোগকে বলছেন অর্থহীন। সংলাপের তো প্রয়োজন নাই। সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে যদি আপনি যতবারই সংলাপে বসবেন, সেটা তো কোনো গুরুত্ব বহন করে না। সংলাপ নয়, এই মুহূর্তে রাজপথের আন্দোলন অথবা পরবর্তী সুযোগের প্রতীক্ষায় থাকার পক্ষে বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এই সময় যদি ক্ষমতা থাকে তাহলে রাজপথে নামা উচিত ছিল, যদি ক্ষমতা না থাকে তাহলে চুপচাপ থেকে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করা উচিত। সংলাপের কোনো প্রয়োজন নেই। তবে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল গণফোরামের অবস্থান কিছুটা ভিন্ন। দলটির নেতারা বলছেন, নতুন করে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হলে সংলাপে যাবেন তারা। একবার তো আমরা প্রতারিত হয়েছি, তো আরেকবার সংলাপ করবে কি বিষয় নিয়ে, কি এজেন্ডা, সেটা তো আমাদের দেখতে হবে। আমরা একমাত্র আরেকটি নির্বাচনের সংলাপে আমরা প্রস্তুত আছি। আন্দোলনের নামে সহিংসতা নয়, আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সংকট নিরসনে আগ্রহের কথাও জানালেন গণফোরামের এই শীর্ষ নেতা। সুস্থ পরিবর্তন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে এবার নতুন নৌপথ চালু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আগ্রাবাদ হয়ে বিমানবন্দর যাওয়ার পথে ইপিজেটের যানজট এড়াতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর পর্যন্ত চালু করা হবে নতুন এ নৌপথ। একই সঙ্গে বিমান যাত্রীদের লাগেজ সদরঘাটের বিমান সংস্থাগুলোর কাউন্টারে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিইসি মোড় থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্বাভাবিক গতিতে যে কোনো যানবাহনকে এ পথ পাড়ি দিতে সময় লাগার কথা 25 থেকে 30 মিনিট, কিন্তু বাদামতলির মোড়, কাস্টমস, সলগোনা, ইপিজেড সহ অন্তত 8টি পয়েন্টে যানজটে আটকা পড়ে বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। অসহনীয় এই যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি প্রায়ই নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছেন বিমান যাত্রীরা। যানজট প্রতিনিয়ত লেগেই থাকে, যাত্রীদের অসম্ভব হয়রানি হয় এই কারণে, দেখা যায় কি ওরা সময় মতো এয়ারপোর্ট পৌঁছতে পারছে না, অনেক সময় ফ্লাইট মিস করে। এটা নিয়ে আমরা সবসময় কমপ্লেন পাই, কিন্তু অন টাইম ডিপার্চারের কারণে ফ্লাইট হোল্ড করা সম্ভব হয় না। এই অবস্থায় যানজট থেকে মুক্তি দিতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর পর্যন্ত চালু করা হচ্ছে নৌপথ। এই লক্ষ্যে সদরঘাটে বন্দরের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে নতুন জেটি। একই ধরনের জেটি নির্মাণ করা হবে পতেঙ্গা 15 নম্বর ঘাটেও। ক্রুজ সার্ভিসটা চালু হবে, সেটার জন্য আমরা একটা কোম্পানিকে, সরকারি একটা প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছে। এটা হলে ওখান থেকেই বিমানের ইভেন লাগেজ চেক ইনটাও আমাদের সদরঘাট এলাকায় হয়ে যাবে। প্রথম পর্যায়ে যাত্রী বহনের জন্য 4টি ক্রুজ শিপ নির্মাণ করা হচ্ছে। তবে বর্ষা মৌসুমের পাশাপাশি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সময় নতুন এই নৌপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ এ নগর পরিকল্পনাবিদের। লোড টাইডের সময় কি করে যাবে, কি করে এটা চলবে, বর্ষাকালে যখন সিগন্যাল হবে, সিগন্যালের সময় কি অবস্থা হবে, সমস্ত কিছুই কিন্তু চিন্তা করতে হবে। খুবই ভালো, একটা নৌ রুট করতে পারলে আমাদের জন্য খুবই ভালো, কিন্তু এই যে সদরঘাট আমি যাব, সেই যাওয়ার পথটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন এই নৌপথে ক্রুজ চলাচল শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর এই নৌপথ যেমন বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি আরও বেশি ভূমিকা রাখতে পারে পর্যটন খাতে। ভ্রমণ পিয়াসীদের জন্য এ পথ হয়ে উঠতে পারে অন্যতম বিনোদন ক্ষেত্র, আর এর জন্য দরকার যথাযথ উদ্যোগ। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্ধারিত ভর্তি ফির চেয়ে বেশি টাকা নেয়ার অভিযোগ, ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে, মানুষ এটি উপলব্ধি করেছে বলেই আবারও নৌকা মার্কাকে ক্ষমতায় এনেছে।
গতকাল সন্ধ্যায় বাংলাদেশে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা তার সঙ্গে দেখা করতে গণভবনে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী। টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সরকার প্রধানকে শুভেচ্ছা জানাতে সৌজন্য সাক্ষাৎ করতে যান ওআইসির রাষ্ট্রদূতরা। তাদের স্বাগত জানান শেখ হাসিনা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ উপলব্ধি করেছে একমাত্র আওয়ামী লীগই উন্নয়ন করতে পারে। আগামীতে লক্ষ্য অনুযায়ী দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গতকাল সকালে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের উপস্থিতিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথম অফিস করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধান। পরে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগ মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। অল্প সময়ের মধ্যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিপি পর্যন্ত সব সরকারি কৌঁসুলিকে পদত্যাগ করতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এতে অংশ নেন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। স্বাধীনতা বিরোধী শক্তি যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। আলোচনা সভায় আইনজীবী নেতাদের পাশাপাশি নবগঠিত মন্ত্রী পরিষদে আইন পেশার সঙ্গে যুক্ত মন্ত্রীরাও বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রীরা ভোটারদের উন্নয়নের প্রতি আস্থা ধরে রাখতে আইনজীবীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সমাপ্ত যে কাজগুলি আমাদেরকে সমাপ্ত করার জন্য এই দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে এবং আমরা সততা এবং নিষ্ঠার সাথে কাজগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওই পরাজিত শক্তি বাংলাদেশের রাজনীতিতে কখনোই যেন প্রবেশ করতে না পারে। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো বিবাদ, কোনো প্রশ্নাতীত ভাবে যারা রাজনীতি করবে তারাই একমাত্র রাজনীতি করার সুযোগ পাবে। বঙ্গবন্ধু ফিরে না এলে আমাদের বিজয় এবং স্বাধীনতা অর্থবহ হতো না, আর শেখ হাসিনা ফিরে না হলে মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হতো না। আলোচনা সভায় আইনমন্ত্রী নতুন করে সরকারি কৌশলী নিয়োগ দেওয়া হবে জানিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিপি পর্যন্ত সব সরকারি কৌশলীকে পদত্যাগের আহ্বান জানান। অতি অল্প সময়ের মধ্যে আমি বলবো অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, পিপি, এপিপি, জিপি, এজিপি, অ্যাডিশনাল সকলকে পদত্যাগ করতে, যাতে নতুন করে আমরা নিয়োগ দিতে পারি। যারা ত্যাগী তাদেরকেই প্রায়োরিটি দেওয়া হবে এবং হাইব্রিড রাখবো না। বর্তমানে শুধু উচ্চ আদালতেই 2 শতাধিক রাষ্ট্রীয় আইন কর্মকর্তা দায়িত্বরত আছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল, মিসৌরি সহ কয়েকটি অঙ্গরাজ্যে 9 জনের মৃত্যু। ইউরোপের বিভিন্ন দেশে 26 জনের প্রাণহানি। জামায়াতের সঙ্গে নির্বাচন করা ভুল ছিল, ডক্টর কামালের এমন মন্তব্যকে স্বাগত জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল বিকেলে ঢাকার কামরাঙ্গীচরে নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের মানুষ এখন স্বাধীনতার সপক্ষে ঐক্যবদ্ধ। এ কারণেই সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গণরায় এসেছে বলে মন্তব্য করেন তিনি। যাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম কাজ করে তারা ৭১-এর স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে অবস্থান নিতে পারে না বলে মন্তব্য করে তিনি বলেন, এ বাস্তবতা না মানলে বিএনপি রাজনীতিতে আবারও ব্যর্থ হবে। যারা জামাত এবং শিবিরের সাথে যারা হাত মিলিয়ে চলে, ৭১-এর ঘাতকদের সাথে যারা সখ্যতা করে, তাদের বিরুদ্ধে এইবারে নির্বাচনে গণরায় হয়েছে। ডক্টর কামাল হোসেন তিনি একটা কথা বলেছেন, জামাতের সাথে যদি নির্বাচন একসাথে চলতে হতো
একসাথে হাঁটতে হতো, একসাথে নির্বাচন করতে হতো, তাহলে এই তিনি করতেন না। বোধোদয় যে তার হয়েছে তার জন্য আমি ডক্টর কামাল হোসেনকে ধন্যবাদ জানাই। বাস্তবতাকে তার আমি বিএনপি মেনে নেবে এটাই আমি আশা করব, এবং যতক্ষণ পর্যন্ত এই বাস্তবতা তারা না মানবে ততক্ষণ পর্যন্ত অধঃপতনের দিকে তারা যাবে। কোনো অবস্থাতেই তারা শির দ্বারা উঁচু করে দাঁড়াতে পারবেন না। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকার প্রমাণ মেলেনি বলে প্রতিবেদন দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। প্রতিবেদনে দোষীদের দ্রুত বিচার নিশ্চিতের সুপারিশ করা হয়। এ অবস্থায় ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। বাড়ি থেকে তুলে নিয়ে যে প্রচণ্ডভাবে মারধর করেছে এবং তাদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। এই লোকগুলোর স্টেটমেন্ট সবাই মোটামুটি একই ধরনের স্টেটমেন্ট দিয়েছে। তাতে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে যে তদন্ত কমিটির কাছে যে এই লোকগুলো ঠিকই এদের প্রতি নির্যাতন করেছে এবং ধর্ষণও করেছে এবং ধর্ষণের আলামত পাওয়া গিয়েছে এবং তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত আইনের শাসন সমুন্নত রাখার স্বার্থে। গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নির্ধারিত ভর্তি ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই কিনতে বাধ্য করার অভিযোগ আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জেলা শিক্ষা কর্মকর্তা বছরের পর বছর কোনো ব্যবস্থা না নিয়ে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েই দায় সারছেন। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। গাইবান্ধা সদরের হরিণসিংহা গ্রামে বেসরকারি সংগঠন এসকেএস ফাউন্ডেশন পরিচালিত এসকেএস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী মফস্বলের এই প্রতিষ্ঠানটির ভর্তি ফি হওয়ার কথা 500 টাকা। সেখানে নতুন ভর্তির জন্য 7,500 আর পুনঃভর্তির নামে 5,000 টাকা নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রথম অবস্থায় আর কি 7,500 টাকা ভর্তি ফি এবং মাসিক বেতন 1,000 টাকা সর্বনিম্ন। যে পরিপত্র দেওয়া আছে সেই পরিপত্র এই স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই মানছে না। অন্যদিকে শহরের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান আহমদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজে নীতিমালা অনুযায়ী 2,000 টাকা ভর্তি ফি হলেও তারা আদায় করছে 6,475 টাকা। শুধু তাই নয়, নিয়ম নীতি উপেক্ষা করে বোর্ড নির্ধারিত বইয়ের বাইরে অতিরিক্ত বই কিনতে বাধ্য করার অভিযোগও আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমি ক্লাস 4-এ পড়ি, আমাদের বোর্ড বই 6টা আর বাকি আমাদের আরো কিনতে হয় 6টা বই। শুধু বাংলা আর ইংরেজির জন্য 7টা বই, এছাড়া অন্যান্য সাবজেক্ট তো আছেই। দেখা গেছে কোনো প্রকাশনা সংস্থার সাথে জড়িত, তারা একটা ডোনেশন করে তারা। তবে প্রতিষ্ঠানের কর্তারা বলছেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় এনে ফি নির্ধারণ করা হয়েছে। এখানে শিক্ষার মান, অন্যান্য বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো প্রতিষ্ঠান তার নিজ ব্যয় করতেছে। জেলা শিক্ষা অফিসার এসব বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আর ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে স্পষ্ট নির্দেশনা থাকলেও কিন্ডারগার্টেনের নীতিমালা না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে অজুহাত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। পরিপত্রের বাইরে তো তাদের নেওয়ার সুযোগ নেই এবং আমরা বিষয়টা আসলে দেখবো যে আসলে তারা বেশি নিয়েছে কিনা। তারা যদি নিয়ে থাকে বেশি, তারা কোন পারপাসে নিচ্ছে তাদের সাথে কথা বলতে হবে। কেজি স্কুলের অবশ্যই দরকার আছে। এই জেলা কমিটির মাধ্যমে সুপারিশ করা হয়েছে তাদের সুনির্দিষ্ট নীতিমালার জন্য সেশন চার্জ কত হবে, বেতন কত হবে, এই ব্যাপারে। বেসরকারিভাবে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এসব প্রতিষ্ঠান অনুমোদন নেয়ার সময় সরকারের সকল নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করলেও তা বাস্তবায়ন হচ্ছে কিনা সে ব্যাপারে তেমন তদারকি নেই সরকারি প্রতিষ্ঠানগুলোর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে নিষিদ্ধ নসিমন, করিমন, ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা যাচ্ছে না। এই অবস্থায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা আর দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই অবস্থার জন্য মহাসড়কে পুলিশের বেপরোয়া চাঁদাবাজিকে দায়ী করছেন পরিবহন শ্রমিক নেতারা। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তাদের দাবি, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট।
দ্রুতগামী পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে চলছে অটোরিকশা, সিএনজি চালিত নসিমন, করিমন, ভটভটি সহ নিষিদ্ধ 3 চাকার যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা। এজন্য পরিবহন শ্রমিকেরা দুষছেন হাইওয়ে পুলিশের চাঁদাবাজি জনিত লিপ্ততাকেই। মহাসড়কে সিএনজি চলতেছে, অটো চলতেছে, এগুলো এরা কিছুদিন বন্ধ করছিল, মহাসড়কে অ্যাক্সিডেন্ট কিন্তু কমে আসছিল, এখন আবার বর্তমানে আবার চালু করে দিছে। লাইসেন্স ছাড়া রোডে ওঠে, তাদের অভিজ্ঞতা বিন্দু পরিমাণ নাই। আটখার মধ্যে তারা যে কোনো ত্রিমুখী রাস্তা থেকে মেন রোডে চলে আসে, তখন বড় গাড়ি একটা কন্ট্রোল করতে সময় হয়ে যায়। আর ঘটনার সত্যতা পাওয়া যায় মহাসড়কে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে কথা বলে। তারা জানান, হাইওয়ে পুলিশকে মাসোহারা সহ দফায় দফায় চাঁদা দিয়েই মহাসড়কে সিএনজি অটোরিকশা চালাচ্ছেন তারা। আমরা প্রতি মাসে 500 টাকা মান্থলি দেওয়া হয়। আমরা রিসিপ্ট দিতেছি 20 টাকা করিয়া, আর জন্য 10 টাকা করিয়া, এরা বলে মান্টি করে। পুলিশে 5 থেকে 10,000 টাকা রাখে, এরা মহাসড়কে গাড়ি ছাড়ে, আবার গাড়ি ধরে, আবার গাড়ি মামলা দেয়, মামলা দেওয়ার পর আবার গাড়ি ছাড়ে। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়ক সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ। মামলা দিচ্ছে, সরকারিভাবে তারা ফাইন দিয়ে আসতেছে। ফাইন দিয়ে আসলে আবার দেখা যায় যে কিছুদিন পরে আবার তারা আটক করা হয়, আবার তারা মামলা দেওয়া হচ্ছে। এই মামলা দিয়ে আসলে সে জরিমানা দিয়ে আসে, ওইটার যদি সে চাঁদা মনে করে তাহলে তো হবে না। জেলা বাস মালিক সমিতির নেতা জানান, শিগগিরই তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলে এ ব্যাপারে দাবি জানাবেন। অবশ্য পুলিশ সুপার জানান, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ। আইনের বাইরে যদি কেউ কোনো কাজ করে থাকে, এর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। ঢাকা সিলেট এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের 76 কিলোমিটার অংশে 1 জানুয়ারি থেকে 22 নভেম্বর পর্যন্ত 11 মাসে 36টি সড়ক দুর্ঘটনা হয়। এতে 28 জন নিহত এবং 25 জন আহত হয়। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এবার মৌলভীবাজারের মাছ মেলা নিয়ে একটি রিপোর্ট। মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে চলছে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মাছের মেলা। দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে মেলায় অংশ নেন বিক্রেতারা। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এমন ভিন্নধর্মী মেলায় এসে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও দর্শনার্থীরা। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের তথ্য ছবি নেয় রিপোর্ট। কনকনে শীত উপেক্ষা করে রোববার রাতে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর পাড়ে জড়ো হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপলক্ষ ঐতিহ্যবাহী মাছ মেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। বড় আড়, বোয়াল, রুই, কাতলা, চিতল সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেন তারা। পৌষ সংক্রান্তির এই মাছের মেলায় ঢল নামে ক্রেতা দর্শনার্থীর। আমরা অনেক ছোট থাকি মেলা তাই অনেক মাছ, অনেক জায়গাতেই বড় বড় মাছ হয়, 1,00,000-1.5 লাখ টাকা মাছ বিকে। অনেক স্থানীয় নদী আবরের মাছ উঠে, ফরমালিন মুক্ত মাছ। আমরা প্রত্যেক বছর বার চাই যে মাছ দেখার লাগে। 4 লক্ষ টাকার মাছ আজকে উঠাইয়া বিক্রি করছে এখানে। একটা বাঘ মাছ বিকছে প্রায় 22,000 টাকার মতো। শুধু মাছই নয়, মেলা প্রাঙ্গণে বসেছে শিশুদের খেলনা, খাবার সহ নিত্য প্রয়োজনীয় হরেক রকমের পণ্যের দোকানও। আর এমন উৎসবের আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা। এই মেলাতে গত বছরও 12-14 কোটি টাকার মাছ বিক্রি হয়েছে। এবছরও এই পর্যন্ত মাছ 2-3 কোটি টাকার মাছ বিক্রি হয়ে গেছে। মেলাকে সফল করার পাশাপাশি ক্রেতা দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। মেলাকে নিয়ে এখানে এই অঞ্চলে একটি ঐতিহ্যগতভাবে একটি বেশ আলোড়ন রয়েছে এবং মানুষের আগ্রহ রয়েছে। সেই আগ্রহের আমরা প্রতিফলন দেখছি এবং সেভাবেই আমরা এটা আয়োজন করেছি। এখানে যারা দর্শনার্থী আসবে তাদের আইন শৃঙ্খলা বিষয়টি, নিরাপত্তা বিষয়টি দেখারও কিন্তু আমাদের সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে। এবং সোমবার দুপুর পর্যন্ত মাছ মেলা চললেও মঙ্গলবার শেষ হবে মেলার আনুষ্ঠানিকতা। এবছর মেলায় 14 কোটি টাকার মাছ বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ। 2013 সালের তুলনায় সর্বোচ্চ বেড়েছে 5,257 টাকা, সর্বনিম্ন 2,700। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসবেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। সংলাপ অর্থহীন বলছে বিএনপি। পুনর্নির্বাচনের শর্তে যেতে চায় গণফোরাম। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে এজিপি পর্যন্ত সব সরকারি কৌঁসুলিকে পদত্যাগ করতে বললেন আইনমন্ত্রী। যোগ্য ও ত্যাগীদের নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি। যানজট নিরসনে চট্টগ্রামে চালু হতে যাচ্ছে নতুন নৌপথ। প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ নগর পরিকল্পনাবিদদের।
এবং নিষেধাজ্ঞার পরও মহাসড়কে বন্ধ করা যাচ্ছে না কম গতির যান চলাচল, বাড়ছে দুর্ঘটনা। শ্রমিক নেতারা চাঁদাবাজিকে দায়ী করলেও অস্বীকার পুলিশের। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।